গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা কার্পেথিয়ান ক্যাসল, আজ পঞ্চম পর্ব। আদ্যপান্ত বলল নিক। মনোযোগ দিয়ে সবই শুনলেন কাউন্ট, কিন্তু নতুন কিছু পেলেন না। সরাইখানায় ঠিক একই কথা শুনেছেন মাস্টার কোলসের কাছ থেকে। এবারও আগের মতোই কাউন্টের মনে হল এর পেছনে কোনো মানুষ থাকাটা বিচিত্র কিছু নয়। যেসব অলৌকিক কাণ্ড কারখানাকে তারা শয়তানের কাণ্ড বলে মনে করছে তা মানুষের পক্ষেও খুব শক্ত কিছু নয়। প্রচণ্ড ধাক্কায় মরতে মরতে বেঁচে গেছে নিক। নিকের ধারণা এমন ধাক্কা দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। শয়তান ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আর কাউন্টের মনে এখানেই খটকা লাগছে। বললেন, আপনি যা শয়তানের কাণ্ড বলে বিশ্বাস করছেন সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। ভূত বা শয়তান আছে বলেই আমার বিশ্বাস নেই। বিশ্বাস অবিশ্বাস আপনার নিজস্ব ব্যাপার। সামান্য উত্তেজিত হয়েই কাউন্টের দিকে তাকালো নিক। তাহলে বলুন তো, ধাক্কা আমাকে কে দিল? এটা তো কোনো দুঃস্বপ্ন নয়। আমার মতো শক্ত সমর্থ এক লোককে 8 দিন পঙ্গু অবস্থায় বিছানায় থাকতে বাধ্য করল কে? এই কথার উত্তর তৎক্ষণাৎ খুঁজে পেলেন না কাউন্ট। একটু থেমে বললেন, আসলে গোলমালটা যে ঠিক কোথায় তা হয়তো কয়েকদিনের মধ্যে আপনিও বুঝেই যাবেন। আমারও সেটাই ইচ্ছা, আপনার কথাই যেন সত্যি হয়। আপন মনেই কি যেন ভাবলেন কাউন্ট। তারপর জিজ্ঞেস করলেন, এই কার্পেথিয়ান দুর্গ কি কখনো অন্য কারো দখলে ছিল? না, উত্তর দিলেন মাস্টার কোলস। শেষ বংশধর ব্যারন রুডলফ পর্যন্ত এই দুর্গ বরাবরই তাদের দখলই। শেষ বংশধর এই দুর্গ ছেড়েছেন কবে? তা তিনি তো প্রায় 20 বছর আগেই হঠাৎ করে উধাও হয়ে যান। একটিমাত্র চাকর ছিল, সেও ব্যারন চলে যাওয়ার কমাস পরেই মারা যায়। তারপর থেকে ওই গড়ে আর কোনো মানুষ থাকেনি। হানাবাড়ির মতো ক্রমেই তা ভূতপ্রেতদের দখলে চলে যায়। ব্যারন সম্পর্কে আর কোনো খবর জানেন আপনারা? শুনেছি এখান থেকে চলে যাবার কিছুদিন পরেই মারা গেছেন তিনি। মারা তিনি যাননি, যেন স্বগতোক্তি করে উঠলেন কাউন্ট। মারা যাননি? চমকে উঠলেন মাস্টার কোলস। চমকে দৃষ্টি বিনিময় করল নিক ও মিরিওটা। 5 বছর আগেও তিনি বেঁচেই ছিলেন। আপনি সচক্ষে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, ইতালির নেপলসে। তারপর? তারপর আর কোনো খবর জানি না। কাউন্টের কথায় কিছুটা চঞ্চল হয়ে উঠল নিক। বলল, এমনও হতে পারে যে পিতৃপুরুষের ভিটেতে সবার অজান্তেই ফিরে এসেছেন ব্যারন রুডলফ? তেমন সম্ভাবনা আমার মনে হচ্ছে না। নিকের কথা উড়িয়ে দিলেও সম্ভাবনার কথাটা নিজের মন থেকে উড়িয়ে দিতে পারলেন না কাউন্ট। হতেও পারে লোকটা হয়তো সবাইকে লুকিয়ে ফিরে এসেছে দুর্গে। মাথায় তো ছিট আছেই, তার উপর শহরে কাউকেই কাছে ভিড়তে দিত না। তাই নির্জনতা খুঁজে পেতে পৈতৃক ভিটিতে ফিরে আসা বিচিত্র কিছু নয়। কেউ যেন তার আগমন বুঝতে পেরে নির্জনতা নষ্ট না করে, সেজন্যই হয়তো এইসব ভুতুড়ে কাণ্ডকারখানার উদ্ভব। আশেপাশের লোকজনদের ভূতপেতনির অগাধ বিশ্বাসের কথা নিশ্চয়ই জানে সে। কথাগুলো ভাবতেই একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল কাউন্টের সারা দেহে। রুডলফের রহস্য ঘেরা ভয়ঙ্কর চোখের চাহনি আর দুঃসহ বেদনার অতীত ফুটে উঠল তার চোখের সামনে। তবে একথা স্বীকার করতে আপত্তি নেই আমার, কাউন্টের দিকে তাকিয়ে বলল নিক। ব্যারন রুডলফ যদি সত্যিই দুর্গে এসে থাকেন, তবে আমি বলবো তিনি শয়তান সেজে বসে আছেন। শয়তান ছাড়া আমাকে কাবু করার ক্ষমতা আর কারো নেই। ক্ষমতা কারো থাক বা না থাক, আলোচনা ভিন্ন খাতে বইয়ে দিতে চাইলেন কাউন্ট। ওদিকে আর যাবেন না যেন। কে আছে না আছে পুলিশই দেখুক। কার্লসবার্গে গিয়ে আমি পুলিশ পাঠিয়ে দেব। সরাইখানায় ফিরে এসে আর কোথাও বের হলেন না কাউন্ট। সন্ধ্যে 6টার পরই খাবার পরিবেশন করল জোনাস। নিঃশব্দে মুখোমুখি বসে খেলেন কাউন্ট আর রোস্কো। খাওয়া শেষে ধূমপান করতে ছাদে চলে গেল রোস্কো। হলঘর ভর্তি নীরবতার মাঝে একা বসে রইলেন কাউন্ট।
স্মৃতির মণিকোঠায় জেগে উঠল সান কার্লো থিয়েটারের শেষ দিনটির দৃশ্য। 5 বছর গত হলেও সে দৃশ্যটা এখনও অত্যন্ত স্বচ্ছ। ব্যারন রুডলফের বিভৎস চেহারা, জলজলে চোখ, রুক্ষ চুল সেদিনই প্রথম দেখেছিলেন কাউন্ট। প্রাইভেট বক্সের অন্ধকার থেকে সহসা বের হয়ে জ্বলন্ত চোখের দৃষ্টিতে যেন পুড়িয়ে মারতে চেয়েছিল সে লাস্টিলাকে। তারপর সেই চিঠি, কাউন্টই নাকি লাস্টিলার মৃত্যুর জন্যে দায়ী। লাস্টিলা আজ শুধুই স্মৃতি। কাউন্টের কাছে সেই স্মৃতি আজ মধুর। একাকী বসে বসে সে স্মৃতির রোমন্থন ভালো লাগে তার। সরাইখানার ইজি চেয়ারে গা এলিয়ে স্মৃতি রোমন্থনের মাঝেই ডুব দিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে হানা দিল তার চোখে। তন্দ্রার আমেজে নিজেকে সঁপে দিলেন কাউন্ট। তক্ষুনি হলঘরের নীরবতাকে ভর করে ভেসে এল এক মিষ্টি মধুর গানের সুর। তন্দ্রাচ্ছন্ন কাউন্টের মন প্রাণ চেতনা অজানা আমেজে ভরিয়ে দিল সে গান। কিন্তু ঘরে তো আর কেউ নেই। তবে কি স্বপ্ন? না, তাও তো নয়। বাতাসে ভর করে এসে কানের কাছে বাজছে সে সুর। স্টিফানো রচিত হৃদয়স্পর্শী সেই গান, চলো যাই হাজারো ফুলের কাননে। যে গান লাস্টিলার কণ্ঠের শেষ গান, মন কেড়ে নিয়েছিল হাজারো মানুষের। এ কি শুধুই তন্দ্রা? হোক না, ক্ষতি কি? লাস্টিলার সেই কান্না ঝরানো গান বাজুক না কানের কাছে। কাউন্ট নিথর হয়ে শুনলেন সেই গান, এবং তা এক সময় ধীরে ধীরে মিলিয়েও গেল। যেন স্তব্ধ হয়ে গেল আবারও লাস্টিলার কণ্ঠ। আর অমনি চমকে উঠে দাঁড়ালেন কাউন্ট। তন্দ্রার ঘোর কেটে গেছে তার। অত্যন্ত সচেতনভাবেই আবার শুনতে চাইলেন লাস্টিলার গান। কান পাতলেন ঘরের ভারী বাতাসে, কিন্তু হারিয়ে যাওয়া সেই মধুর সুর আর ফিরে এলো না। ঘুমিয়ে পড়া সারা গায়ে তখন নিঝুম রাত নেমেছে। চারিদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ, আর কাউন্টের বুকে একরাশ হাহাকার, স্মৃতি আর বেদনার। খুব সকালেই ঘুম ভেঙে গেল কাউন্টের। রাতেও ভালো ঘুম হয়নি, মাঝে মাঝেই ঘুম ভেঙে গেছে। আর তখনই অনুভব করেছেন সেই স্মৃতির যন্ত্রণা। সকালেই কার্লসবার্গের পথে রওনা হবার কথাও মনে হয়েছে তার। কিন্তু সবকিছু ভুলিয়ে লাস্টিলা গুনগুন করে উঠেছে কানের কাছে। দীর্ঘদিন পর গত সন্ধ্যা রাতে সেই গানের সুর কাউন্টের মন বড় অস্থির করে দিয়ে গেছে। লাস্টিলার সেই ভুবনমোহিনী রূপ আর সুরেলা কণ্ঠ প্রতিনিয়ত কাছে টানে কাউন্টকে। তন্দ্রার ঘোরে তাই বুঝি আবার ডাক দিয়ে গেল সেই রূপ আর মধুর সুর। বিছানা ছেড়ে সরাইখানার বাইরে এলেন কাউন্ট। ভোরের স্নিগ্ধতার পরশে শরীর মন জুড়িয়ে গেল। রাতের ক্লান্তি যেন মুছে গেল। আর সে হৃদয় জুড়ানো স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে হাঁটতে হাঁটতে কাউন্ট এসে দাঁড়ালেন মালভূমির উঁচু জায়গাটায়। তাকালেন দিগন্ত বিস্তৃত পাহাড় আর সবুজ বনানীর দিকে। ভোরের আলোয় ধীরে ধীরে জেগে উঠছে সবকিছু। পকেট থেকে দূরবীন বের করলেন তিনি। কার্পেথিয়ান দুর্গের দিকে তাক করে চোখ রাখলেন দূরবীনে। মুহূর্তের মধ্যেই কাউন্টের চোখে স্পষ্ট হয়ে উঠল কার্পেথিয়ান দুর্গ। অন্ধকারের বিভীষিকা এখনো সেই আতঙ্কপুরীর আনাচে কানাচে। কেউ কি বাস করছে ওখানে? কোনো চোর ডাকাত বা খুনের আসামি? কার্লসবার্গে গিয়ে পুলিশ পাঠাবার ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছেন কাউন্ট। কিন্তু ওখানে যদি ব্যারন রুডলফ থাকেন, ডানচোখ কানা অরফানিকও থাকতে পারেন তার সঙ্গে। ব্যারনের নিত্যসঙ্গী অরফানিক আবার বৈজ্ঞানিক। ওই ব্যাটেই সমস্ত ভূতপ্রেতের খেলার উদ্ভাবক হতে পারে। লোকচক্ষুর অন্তরালেই থাকতে ভালোবাসে তারা দুজন। সুতরাং ওইসব ভেলকিবাজি দেখিয়ে সাধারণ মানুষকে কেল্লার কাছে ঘেঁষতে দিতে না চাওয়াই তাদের পক্ষে স্বাভাবিক। ঘটনা যদি তাই হয়, তবে কার্লসবার্গে গিয়ে পুলিশ পাঠানো কি ঠিক হবে? ব্যারন রুডলফ যদি এভাবে শান্তি পায়, তাহলে তাতে ব্যাঘাত ঘটাবার কোনো অধিকারী কাউন্টের নেই। আর কি বা প্রয়োজন ওসব ব্যাপারে নাক গলিয়ে? রোজকো এসে কখন যে পাশে দাঁড়িয়েছে টেরি পাননি কাউন্ট। ওর দিকে তাকিয়ে একটু হাসলেন তিনি।
এবং খুলে বললেন মনের ভাবনাগুলো। চুপচাপ শুনল রোজকো, তারপর বলল, ঘটনা হয়তো তাই, নিজের বাড়িতে ফিরে এসেছেন ব্যারন, আর তা নিয়ে কেউ মাথা ঘামাক তা পছন্দ করছেন না তিনি। তোমারও তাহলে একই কথা? আমরা দেশ ভ্রমণে এসেছি, দেখে শুনে চলে যাব। গায়ের লোকেদের সমস্যা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার দেখছি না। পুলিশ ডাকবে না কি করবে ওসব ওদের ব্যাপার, ওরাই বুঝুক না। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি নয়, চলো কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়ি আমরা। তাই চলুন। তবে একটা কথা, পা বাড়াবার আগে রোজগোর দিকে তাকালেন কাউন্ট। সিল উপত্যকার দিকে যাবার পথে একটু দেখে যাব আমি। কি দেখবেন? পাঁচিলের বাইরে থেকে কার্পেথিয়ান দুর্গের চেহারাটা। না গেলেই কি নয়? উৎকণ্ঠা ফুটে উঠল রোজগোর কণ্ঠে। পুরনো স্মৃতিতে বড় কষ্ট পায় তার তরুণ মনিব, এ কথা সে জানে। এমনিতেই প্রচুর ধকল গেছে, আবার কেন সেই স্মৃতিকে জাগিয়ে তোলা? কিন্তু বাধা দিয়েও যে কোনো কাজ হবে না সেটাও জানে রোজগো। একবার যখন ওই দুর্গের কাছে যাবার কথা মনে উদয় হয়েছে, তখন তা থেকে আর মনিবকে নিবৃত্ত করা যাবে না। ভীষণ একরোখা মানুষ তিনি। না, দুর্গের দিকে চোখ তুলে নির্বিকার কণ্ঠে কাউন্ট বললেন, আমিও জানি কিছুই লাভ নেই, তবু মন টানছে। এত কাছে এসে এক নজর না দেখে চলে যায় কি করে? মনে মনে প্রমাদ গুনল রোজগো। বাইরে থেকে যখন দেখতে চেয়েছে দেখবেই, আর ঠেকানো যাবে না। কাছে গিয়ে আবার যদি কার্পেথিয়ান দুর্গের ভেতরে ঢোকার ইচ্ছে জাগে, তবেই হয়েছে। নিকের মতো বেঘরে প্রাণটা যাবার দশা হবে। জোনাসের পাওনা গণ্ডা মিটিয়ে কিং ম্যাথিয়াস থেকে বের হতে হতে প্রায় দুপুর হয়ে গেল। তাকে বিদায় জানাতে এলো গায়ের গণ্যমান্যরা। সবার কাছ থেকে বিদায় নিয়ে মিরিয়টার সামনে দাঁড়ালেন কাউন্ট। হাসি মুখে বললেন বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। সবশেষে হাত মেলালেন মাস্টার কোলসের সঙ্গে, বললেন, পুলিশে খবর দিয়ে ভূতের উপদ্রব বন্ধ করে নিন। কথাটা বলা খুবই সহজ স্যার, নীরস শোনাল মাস্টার কোলসের গলা। কাজেও সহজ মাস্টার কোলস, হাসলেন কাউন্ট। কাছেই দাঁড়িয়েছিলেন পাটাক। ভেবেছিলেন ওসব নিয়ে আর কোনো কথাই বলবেন না, কিন্তু কাউন্টের হাসি দেখে আর চুপ করে থাকতে পারলেন না তিনি। বললেন, আমাদের মতো অবস্থায় পড়লে টের পেতেন শয়তানের থাবা কাকে বলে। আমার পাও কেউ খামচে ধরত, তাই তো? আগে পা নয়, বুট। মনে করবেন না বানিয়ে বলছি। না, সেটা কেন মনে করব? আমি ভাবছি অন্য কথা। পুলিশ বা মিলিটারির বুট কিন্তু বড় শক্ত। সে ধাক্কা সামাল দিতে পারবে তো আপনাদের ওই ভূতেরা? আর দাঁড়ালেন না কাউন্ট। সবাই তাকিয়ে থাকল কাউন্ট আর রোজকোট চলে যাওয়া পথের দিকে। কোলসবারের পথ ধরে কার্লসবার্গের দিকে এগিয়ে যাচ্ছে তারা। দূরবীন ধরে একটা পথ দেখে নিয়েছিলেন কাউন্ট। সেই পথটা পাহাড় ঘুরে উঠে গেছে ভলকান অঞ্চলে। ওই পথেই গড়ের কাছে যাবেন তিনি, গায়ের লোক দেখতে পাবে না। কার্পেথিয়ান দুর্গ দেখতে যাবেন, এ কথা গ্রামবাসীদের ইচ্ছে করেই তিনি জানাননি। আপন মনে বিভোর হয়ে হাঁটছেন কাউন্ট। পাহাড়ি পথে হাঁটলেন একটানা 2 ঘণ্টা, তারপর বিশ্রাম নিলেন কিছুক্ষণ। এবার যেতে হবে ভিন্ন পথে দুর্গের দিকে। গ্রামবাসীদের চোখ এড়াতে পাহাড় ঘুরে যাবার জন্য হাঁটতেও হবে দ্বিগুণ পথ। তা সত্ত্বেও সূর্য ডোবার আগেই পৌঁছতে পারবেন গড়ের কাছে। গড়ের চেহারা দেখে নিতে পারবেন দিনের আলোতে। তারপর আবার পথ চলা। লিভারজেল শহরে পৌঁছতে অবশ্য রাত হয়ে যাবে। কিন্তু কাউন্টের হিসেব ঠিক মিলল না, কারণ পথঘাটহীন ঘন ঝোপঝাড় আর গভীর খানাখন্দে ভরা উপত্যকা পাড়ি দিয়ে ভলকানের রাস্তায় উঠতেই 5টা বেজে গেল। পথ যে এতটা দুর্গম হবে তা ভাবেননি কাউন্ট। পথের ক্লান্তি সত্ত্বেও থামলেন না, দুর্গের উত্তর দিক দিয়ে এগিয়ে চলেছেন। গড়ের টানা পুল বা প্রধান তোরণ পূর্ব দিকে, কিন্তু তা নিয়ে ভাবছেন না কাউন্ট। গড়ের ভেতরে ঢোকার কোনো ইচ্ছে তার নেই। ওর্গাল প্লেটোর শেষ সীমানায় দুর্গের কাছে যখন পৌঁছলেন, তখন প্রায় 7টা। থেমে গেলেন কাউন্ট। সামনে বিশাল পাহাড়ের মতো কালো পাথরের স্তূপ। কোনো আকার নেই, কোনো গঠন নেই,
যেন প্রস্তর যুগের কোনো দানবিক কাণ্ডকারখানা। মহাকাল বুঝি ধূসর কালো রূপ ধরে ঠায় দাঁড়িয়ে থেমে আছে ওই উঁচু দেয়াল ঘেরা পাথরস্তূপের গায়ে। দেয়ালের বাইরে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে গড়ের দিকে তাকিয়ে থাকলেন কাউন্ট ও রোস্কো। এমনই সব পুরনো কেল্লায় নাকি চোরা পথ থাকে, পাতালে থাকে সুড়ঙ্গ, মৃত্যুপুরীর গোলক ধাঁধার ছক বেছানো থাকে সেখানে। এই কেল্লাতেও সে গোলক ধাঁধা আছে কিনা কে জানে। এই কেল্লাতেও এসব কিছু থাকা বিচিত্র নয়। ব্যারন রুডলফের মতো উদ্ভট চরিত্রের লোকের জন্য বুঝি জনমানবহীন এমন নরকপুরী উপযুক্ত স্থান। ডুবন্ত সূর্যের আলোয় কার্পেথিয়ান দুর্গের দিকে নিষ্পলক তাকিয়ে রইলেন কাউন্ট, যে প্রাসাদ শীর্ষে একদিন উড়ত শৌর্যবীর্যের পতাকা, বিশাল উপত্যকা কাঁপিয়ে বাজত কাড়া নাকাড়া, উৎসবে মুখরিত হয়ে উঠত চারদিক, রণহুঙ্কারে টকবক করে উঠত বুকের রক্ত। আজ সবই স্তব্ধ, নীরব, অতীত। প্রাসাদপুরের ঘুম ভাঙাতে কোথাও কোনো শব্দ নেই। একটা পাখিও ডাকছে না কোথাও, শব্দ করছে না পোকারা। প্রাসাদের দরজা জানলা যা নজরে আসছে সবই বন্ধ, ছাদ বা ডঞ্জন জনহীন। সূর্য ডুবে যেতেই অস্থির হয়ে উঠল রোস্কো। এতক্ষণ মনিবের তন্ময়তায় বাধা দেয়নি সে, কিন্তু আর যে দেরি করা যায় না। সূর্য ডুবে যেতেই অন্ধকার দ্রুত ছড়িয়ে পড়ল চারদিকে। এর মধ্যেই অজানা অচেনা পথে হেঁটে যেতে হবে অনেক দূর। ধ্যানমগ্ন মনিবের দিকে তাকিয়ে রোস্কো বলল, আমাদের আর দেরি করার ঠিক হবে না। কোনো উত্তর পেল না রোস্কো। আবার বলল, এখনই যাত্রা না করলে লিভারজেলে কোনো সরাইখানাই খোলা পাব না মালিক। এই তো আরেকটু, অন্ধকারে আমাদের অনেকটা পথ যেতে হবে। আর 1 মিনিট রোস্কো, তারপরই রওনা দিচ্ছি। দম দেয়া পুতুলের মতোই থেমে গেল কাউন্টের কণ্ঠ। কোনো দিকেই হুঁশ নেই, কোনো বোধ নেই। ঠায় দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছেন প্রাসাদের দিকে, একটু নড়ছেন না। ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা তাকে ভীষণভাবে যেন আটকে রেখেছে। রওনা দেয়া দরকার জেনেও নড়তে পারছেন না। কিন্তু কেন? কিছুই জানেন না কাউন্ট। ভেতরে যাবার ইচ্ছা জাগছে কি মনে? গেলে ক্ষতি কি? রহস্যময় ব্যারনের রহস্যপুরীর ভেতরটা একবার ঘুরে এলে কেমন হয়? কাউন্টের মুখের দিকে তাকিয়ে শঙ্কিত হয়ে উঠল রোস্কো। সে বুঝতে পারল মনিবের মনের ভেতর একটা বিপজ্জনক ইচ্ছে ধীরে ধীরে জেগে উঠছে। এই দুর্গের কাছে আর থাকা উচিত হবে না। তাই কাউন্টের কাছে দুপা এসে রোস্কো বলল, আমাদের এখনই রওনা দেওয়া দরকার, আপনি চলুন। হ্যাঁ, চলো। মুখে বললেন বটে, কিন্তু একটু নড়লেন না কাউন্ট। অন্ধকার নামল চারদিকে। আঁধারের মাঝে ক্রমে ক্রমে আবছা হয়ে এলো কার্পেথিয়ান দুর্গ, অস্পষ্ট। এর মাঝেই স্মৃতির সাগরে নিমগ্ন কাউন্ট নির্নিমেষ তাকিয়ে আছেন দুর্গের দিকে। মালিক, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দুর্গের দিক থেকে চোখ ফিরিয়ে পা বাড়াবার মুহূর্তেই ভীষণ চমকে উঠলেন কাউন্ট। প্রাসাদের বুরুজের ছাদে অন্ধকার ফুঁড়ে জেগে উঠল এক নারী মূর্তি। চোখ দুটো আটকে গেল কাউন্টের। আবছা অন্ধকার থেকে ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠছে। পিঠের উপর ছড়ানো এলো চুল, সামনে দুহাত বাড়ানো যে অপূর্ব সুন্দরী নারী মূর্তিটি, সে আর কেউ নয়, কাউন্টের হারিয়ে যাওয়া মানুষই লাস্টিলা। গায়ে শ্বেত শুভ্র পোশাক। সেই শেষ অনুষ্ঠানে এই পোশাকই ছিল লাস্টিলার পরনে। গান গাওয়ার সেই অনুপম ভঙ্গি, হাত দুটো বাড়িয়ে আছে কাউন্টের দিকে। চোখের দৃষ্টিতে কি গভীর আবেগ! কাউন্টকে বুঝি কাছে ডাকছে। কাউন্টের বুক ভেঙে বের হয়ে এলো একরাশ হাহাকার। সামনের দিকে উন্মাদের মতো ছুটতে গেলেন কাউন্ট, কিন্তু হাত বাড়িয়ে ধরে ফেলল রোস্কো। অল্পের জন্য মারাত্মক বিপদ থেকে রক্ষা পেলেন কাউন্ট, কারণ তার সামনেই ছিল গভীর খাদ। কিন্তু এ কি? কোথায় সেই নারী মূর্তি? মুহূর্তের মধ্যেই অন্ধকার এসে গ্রাস করে নিল সবকিছু। তবে কি লাস্টিলা বেঁচে আছে? কাউন্টের হৃদয়ের জমাট বাঁধা বেদনার আর্ত হাহাকারে ভারী হয়ে উঠল সন্ধ্যার অন্ধকার। সে আছে, বেঁচে আছে।
লাস্টিলা কি সত্যি বেঁচে আছে? এ কি করে সম্ভব? 5 বছর আগে থেকেই যাকে মৃত বলে জানেন কাউন্ট, সে তো ওই গম্বুজের ছাদে দেখা দিয়ে গেল। চোখ তো ভুল দেখেনি, রোজকেও দেখেছে, সুতরাং মায়া মরীচিকাও নয়। লাস্টিলা তাহলে মরেনি, আজও জীবিত সে। কাউন্টের মনে এক নতুন রহস্যের জটা জাল ছিন্ন হয়ে গেল, আর সেইভাবেই নিজের মনকে সাজিয়ে নিলেন ঘটনাগুলো। মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় লাস্টিলা, কিন্তু মরেনি। অজ্ঞান অবস্থায় কাউন্টকে নিয়ে আসা হয় হোটেলে, আর সেই সুযোগটাই নেয় ব্যারন রুডলফ। কোলাহল আর হায় হুতাশের মধ্যে সবার অলক্ষ্যে জ্ঞানহীনা লাস্টিলাকে সরিয়ে ফেলেন ব্যারন। পরদিন মহা সমারোহে সমাধিস্থ হল শুধু শূন্য কফিন। এদিকে জ্ঞান ফিরলে সুকৌশলে লাস্টিলাকে নিয়ে আসেন ব্যারন এই নির্জন পুরীতে। প্রাসাদের বদ্ধ গণ্ডির ভেতর আটকে রেখেছেন 5 বছর ধরে। গম্বুজের ছাদে আচমকা দেখা দিয়ে গেল সেই বন্দিনী লাস্টিলা। এই ভাবনা কি একেবারেই অবাস্তব? যদি তাই হবে, তবে কয়েক মুহূর্ত আগে এই দুর্গম পাহাড়ি বনাঞ্চলের দুর্ভেদ্য ছাদে সে কি করে দেখা দেবে? সেই প্রশ্নই ভীষণভাবে ঘুরপাক খেতে লাগল কাউন্টের মনের ভেতর। চিন্তার স্নায়ুগুলো যেন অবশ হয়ে যাচ্ছে তার। বিহ্বল কণ্ঠে রোজকোকে বলল, আমার ভেতর, বুঝলে রোজকো, সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। আমি কিছু চিন্তা করতে পারছি না। মালিক, এ নিয়ে আপনি না ভাবলেই সুস্থ বোধ করবেন। তুমি বুঝতে পারছো না রোজকো, যার জন্য আমার এত প্রতীক্ষা, সেই লাস্টিলা আমাকে ডাকছে। আমি যাব। পাগলামি করবেন না দয়া করে। তুমি বড় বাজে বকো রোজকো, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আজ রাতেই লাস্টিলাকে বন্দিদশা থেকে মুক্ত করব। কাউন্টের অবস্থা দেখে ভীষণ রকম ঘাবড়ে গেল রোজকো। রাতটা যদি কোনো মতে ঠেকানো যায় তবু রক্ষা। বলল, ঠিক আছে, কাল সকালেই না হয়ে যাবেন? না না না, কাল সকালের জন্য বসে থাকা যায় না। লাস্টিলা দুহাত তুলে ডেকেছে আমাকে, আমিও তার ডাক শুনেছি। সে তো আমার অপেক্ষায় থাকবে। এই রাতেই যেতে হবে আমাকে। তাহলে আমিও সঙ্গে যাব। না, আমি একাই যাব। কি করে ঢুকবেন দুর্গে? নিগডেক তো ঢুকতে পারেনি। যে কোনো উপায়ে হোক ঢুকবই আমি। ফটক তো বন্ধ। পুরনো কেল্লা, খুঁজলে ভাঙা কোথাও পাওয়া যাবে দেয়াল। সেই ভাঙা পথে আমি অনুসরণ করব আপনাকে। না না, আমি কি তবে এখানে অপেক্ষা করব আপনার জন্য? না, তুমি যাবে বার্স্ট গ্রামে। না না, সেখানে যেও না, দরকার নেই ওদের এসব কথা বলে। সকালে তুমি ভলক্যান রোডে চলে যেও। না থাক, তুমি বরং সকালে কয়েক ঘন্টা অপেক্ষা করবে এখানে। আমি যদি না ফিরি তবে দ্রুত চলে যাবে কার্লসবার্গ। পুলিশ নিয়ে ফিরবে। অনেক গোলাবারুদ আনতে বলবে ওদের। সহজভাবে না হলে কেল্লা উড়িয়ে দিয়েই ব্যারনের মুঠো থেকে ছিনিয়ে আনতে হবে লাস্টিলাকে। রোজকো দেখল সীমাহীন আবেগ আর উত্তেজনায় কাঁপছেন কাউন্ট। এ যেন তার অতি চেনা কাউন্ট নয়, অন্য কোনো মানুষ। কি করবে এখন তাই ভাবছিল রোজকো, আর তাই দেখে চেঁচিয়ে উঠলেন কাউন্ট, এখনো দাঁড়িয়ে কেন? যাও, জঙ্গলে ঢুকে পড়ো। এ সময় আমাকে সত্যি চলে যেতে বলছেন মালিক? তবে আর কি বলছি, যাও। এরপর আর দাঁড়িয়ে থাকতে পারল না রোজকো। মনিবের নির্দেশ পালন করাই এখন তার একমাত্র কাজ। একজন বিশ্বস্ত সৈনিকের মতো নির্দেশ পালন করাই তার স্বভাব, আর দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নেই। রোজকোকে নির্দেশ দিয়েই কেল্লায় ঢোকার জন্য অন্ধকারে মিশে গেছেন কাউন্ট। কিন্তু নিকডেক যা দিনের আলোতে পারেনি, ঘন কালো অন্ধকারে কাউন্ট কি তা পারবেন? এ তো শুধু নিজের জীবনকে বিপন্ন করে তোলা। রাতে কেল্লায় ঢুকতে ব্যর্থ হলে দিনের আলোতেও তিনি হয়তো চেষ্টা করবেন, কিন্তু নিশ্চিত যে ভেতরে ঢোকার পথ পাবেন না। সুতরাং কাউন্টকে হতাশ হয়ে ফিরতেই হবে ভলক্যানে। তাই মনে মনে ভলক্যানে গিয়ে অপেক্ষা করাই শ্রেয় বলে সিদ্ধান্ত নিল রোজকো। মনিব ফিরে এলে দুজনে মিলে যাবে কার্লসবার্গে। পুলিশ নিয়ে এসে ব্যারনের শয়তানি চিরদিনের জন্য ঘুচিয়ে দেবে। অন্ধকারে গা ভাসিয়ে দিয়ে কাউন্ট পা টিপে টিপে পৌঁছে গেলেন পরিখার কিনারায়। তারপর হেঁটে চললেন বাঁ দিকে।
বুরুজের দিকে। মনে তার প্রচণ্ড দোলা, লাস্টিলা বেঁচে আছে। ব্যারনের নাগপাশ থেকে ওকে উদ্ধার করতেই হবে। কিন্তু এই অন্ধকারে কি তার সম্ভব হবে? কেল্লার ভেতরে ঢোকার জন্যে দেয়ালের ফাঁক ফোকর খোঁজা দূরে থাক, পথ চলাই যে বিপজ্জনক। উঁচু নিচু খানাখন্দ, পাথর, কাঁটা ঝোপ কিছুই অনুমান করা যাচ্ছে না। পা ফসকে বা হোঁচট খেয়ে যে কোনো সময় মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। তবু এগিয়ে চলেছেন কাউন্ট। পাহাড়ে জঙ্গলে চলে ফিরে অভ্যস্ত ছিলেন বলেই রক্ষে। শারীরিক শক্তি ও কষ্ট সহিষ্ণুতা দুটোই আছে তার। পা ঘষে ঘষে চললেন অনেকক্ষণ। চলেছেন পরিখার কিনার ধরে। কাউন্ট জানেন কিনার ছাড়লে নির্ঘাত পথ হারাতে হবে। তখন কোনো খাদে পড়ে কিংবা পাথরের বুকে আছড়ে পড়ে প্রাণটা দিতে হবে। সাবধানী কাউন্ট এভাবে আরও কিছুক্ষণ চলার পর বুঝলেন পরিখাটা বাঁক নিয়েছে দক্ষিণে, আর এদিকের পাঁচিলি আছে টানা পুল আর প্রধান ফটক। বাঁক ঘুরে আসতেই পথের প্রতিবন্ধকতা আর দুর্গম হয়ে উঠল। বড় বড় ধারালো পাথর, কাঁকর আর আলগার নুড়ি। পরিখার কিনার ধরে এসবের মাঝ দিয়ে চলা অসম্ভব। সিদ্ধান্ত বদলে সরে এলেন কাউন্ট। হায় রে, এ সময় যদি প্রাসাদের কোনো জানলা থেকে আলোর কণাও দেখা যেত। এবার হামাগুড়ি দিয়ে চললেন কাউন্ট। ধারালো পাথরে লেগে কেটে গেল হাতের তালু। পাথরের গায়ে হাত রেখে অন্ধকারে বুঝলেন বেশ রক্ত ঝরছে। ঝরুক, কাঁটায় আটকে যাচ্ছে জামা কাপড়। জাঁক ছিঁড়ে। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই কাউন্টের। বুড়ো গির্জার ঘণ্টা শুনে ভয়ে কেঁপেছিল নিক আর পাঠাক। এখন বাজলে পথ চিনতে পারতেন কাউন্ট। কেল্লা থেকে তীব্র আলোর ছটা আকাশে উঠলেও এই অন্ধকারে পথ হারিয়ে ক্ষতবিক্ষত হতে হতো না কাউন্টকে। পরীক্ষা কোন দিকে অনুমান করতে পারছেন না তিনি। টানাপুল কোন দিকে? এইরকম অনিশ্চয়তার মধ্যে গা ভাসিয়ে দিয়ে পথ চলার কোনো অর্থ হয় না। তাই থেমে পড়লেন কাউন্ট। এইভাবেই কি অন্ধকারে থেমে থাকতে হবে তাকে? কথাটা ভাবতেই রাগে দুঃখে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে হল তার। রাতের অন্ধকারে চুপিসারে না ঢুকতে পারলে ব্যারন যে হুঁশিয়ার হয়ে যাবে। দিনের আলোতে সহজেই দেখে ফেলবে কাউন্টকে। ব্যারনকে সে সুযোগ দিতে চান না কাউন্ট। দিনের আলো ফোঁটার আগেই যেমন করে হোক কেল্লায় ঢুকতে হবে। কিন্তু কেল্লা কোন দিকে? তার চারদিকেই তো নিঃসীম অন্ধকার। কোন দিকে যাবেন তিনি? পথ হারিয়েছেন কাউন্ট। এখন উপায়? বুকের ভেতর হাহাকার করে উঠল তার। সেই জমাট হাহাকার বের হয়ে এলো দীর্ঘশ্বাস হয়ে। এই আর্তচিৎকার কেন? কাউন্ট কেন ডাকছেন না লাস্টিলাকে? তার এই ডাক কি পৌঁছাবে বন্দিনী লাস্টিলার কানে? তবু আবার ডাকলেন কাউন্ট উচ্চস্বরে লাস্টিলাকে। আবার বারবার ডাকলেন। সেই ডাক প্রতিধ্বনিত হয়ে গভীর অন্ধকার নিমগ্ন উপত্যকায় ছড়িয়ে পড়ল ছন্দায়িত ঢেউ তুলে। লাস্টিলার নাম ধরে ডাকার আনন্দে বিভোর কাউন্ট অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি দেখে চমকে উঠলেন। ভালো করে চোখ রাখলেন তিনি, এবং নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না কাউন্ট। সত্যি তো, এক টুকরো আলো ওপরে পথের নিশানা দেখিয়ে ডাকছে তাকে। লাস্টিলা ডাক শুনেছে তার? তার ভাঙা হৃদয়ের প্রলাপ শুনে আলো নিয়ে পথ দেখাতে এসেছে। তবে আর দেরি কেন? আলোটাকে নিশানা করে আবার দ্রুত চলতে শুরু করলেন কাউন্ট। এসে গেলেন পরিখার কিনারে। তারপর ছুটলেন ফটকের উদ্দেশ্যে। কিন্তু টানাপুল তো উঠানো। 50 ফুট উঁচু দেয়াল টপকাবেন কিভাবে? টানাপুল তোলা জেনেও থামলেন না তিনি, এবং সেখানে পৌঁছে অবাক হয়ে গেলেন। পরিখার উপর সেতুর মতো পাতা রয়েছে টানাপুল। কিন্তু কোনো কিছুই ভেবে সময় নষ্ট করতে চাইলেন না কাউন্ট। ছুটে পুল পেরিয়ে পৌঁছে গেলেন বন্ধ ফটকের সামনে। হাত দিয়ে একটু জোরে ধাক্কা দিতেই সশব্দে খুলে গেল ফটকের পাল্লা দুটো। মুহূর্ত মাত্র দেরি না করে ভেতরে ঢুকে পড়লেন কাউন্ট। আর ঠিক সে সময় প্রচণ্ড শব্দ করে উঠে এলো টানাপুল। বন্ধ হয়ে গেল প্রাসাদের তোরণ।
রাতের অন্ধকারে কার্পেথিয়ান দুর্গের ভেতর আটক হলেন কাউন্ট ফ্রান্স ডি টেলেক। কার্পেথিয়ান দুর্গের আশপাশ দিয়ে চলতে ফিরতে যে কোনো লোকেরই গা ছমছম করে, কারণ দূর থেকে ওটা একটা ভগ্ন স্তূপ ছাড়া আর কিছুই মনে হয় না। পরিত্যক্ত প্রাসাদের ভগ্ন স্তূপ, তাই স্বাভাবিকভাবেই সকলের মনে ভয়ের উদ্রেক করে থাকে। গ্রামবাসীরা দেখছে প্রাসাদের ইট পাথর খসে পড়ছে, কেল্লা ভাঙছে, কিন্তু তা নিয়ে কেউ মাথা ঘামাতে চায়নি। গ্রামের সাহসী বলে যারা বেশি পরিচিত, তারাও নিজেদের সবসময় নিরাপদ দূরত্বে রেখেছে ওই প্রাসাদ থেকে। তবে মহাকাল বুঝি তখন পর্যন্ত তার অনিবার্য বিধান নিয়ে কার্পেথিয়ান দুর্গে হানা দেয়নি। সামন্ত প্রভুদের কেল্লা ধ্বংস হতে সময় লাগে। বাইরে থেকে যত যাই মনে হোক না কেন, ভেতরে প্রাসাদের প্রায় সবকিছুই ঠিক আছে। ঠিক আছে হলঘর, ভূগর্ভস্থ কক্ষ, বিরাট আকারের সব খিলান, গলিপথ, সভাকক্ষ সবই। শুধু অব্যবহারে এখানে সেখানে পাথরের গায়ে জমে উঠেছে সবুজ শ্যাওলা। এই প্রাসাদের পাতালে আছে গোলক ধাঁধা, পুরো দেয়ালে লুকোনো সিঁড়ি, কামান বসানোর জন্য বিশেষভাবে তৈরি দুর্ভেদ্য কক্ষ। 3 তলা ডর্জনে আছে অসংখ্য ঘর, যার অনেকটাই এখনো বাসোপযোগী। আছে বিশাল ছাদ, অসংখ্য দালান কোঠা, আছে গোলক ধাঁধার মতো গলিপথ, যার কোনোটা চলে গেছে বুরুজের শীর্ষে, কোনোটা পাতালপুরীতে। সেখানে আছে অসংখ্য সুড়ঙ্গ, যার কিছু এঁকে বেঁকে গিয়ে উঠেছে ভলক্যান রোডে। প্রাসাদের ভেতরে ঢোকার ইচ্ছে ছিল কাউন্টের, সেই ইচ্ছা পূরণ হয়েছে তার। বন্ধ গেট খুলে যাওয়া বা ভেতরে ঢোকার টানাপুল উঠে এসে বের হওয়ার গেট আবার বন্ধ হওয়া, ওসব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই কাউন্টের। ব্যারন রুডলফের এই গুপ্ত রহস্যপুরীতে লাস টিলা বন্দী, এখানে তিনি ঢুকতে পেরেছেন, আর কিছুই চাই না তার। চোখ তুলে সামনে তাকালেন কাউন্ট। সামনে গাঢ় অন্ধকারে ডুবে আছে প্রাসাদ। দ্বিধাহীন চিত্তে পা বাড়ালেন তিনি, ঢুকলেন প্রাসাদের ভেতর। সেখানে অন্ধকার আরও কালো কুটকুটে। ধীরে ধীরে পা টিপে টিপে চলতে থাকলেন কাউন্ট। মেঝেটা ভাঙাচোরা, পায়ের শব্দ উঁচু ছাদের ধাক্কা খেয়ে ফিরে আসছে। নিশ্চয়ই হলঘর। তাই কাউন্ট দেয়াল পেতে সরে গেলেন বাঁ দিকে। অন্ধের মতোই হাত বাড়িয়ে কিছুটা যেতেই খসখসে দেয়ালে হাত ঘষা খেল, ছড়ে গেল আঙুল। খানিক জ্বালা অনুভূত হলেও সেখানে দাঁড়িয়ে দূর থেকে আসা কিছুটা ঠান্ডা বাতাসের পরশ পেলেন কাউন্ট। দেয়াল ধরে এগোতে থাকলেন আবার। চারদিক নিস্তব্ধ, নিজের জুতোর শব্দ ছাড়া আর কোনো শব্দই পাচ্ছেন না কাউন্ট। অতি সন্তর্পণে সাবধানী পা ফেলে হাঁটছেন তিনি। হঠাৎ করেই দেয়ালটা বাঁ দিকে মোড় নিল। ডান দিকে হাত বাড়িয়ে দিতেই দেয়াল ঠেকল হাতে। বুঝলেন সংকীর্ণ গলিপথ। প্রায় 200 গজ সোজা যাওয়ার পর গলিটা আবারও বাঁ দিকে মোড় নিল। একটু চিন্তিত হলেন কাউন্ট। গোলক ধাঁধায় প্রাসাদ থেকে বের হয়ে আবার ফটকের দিকেই চললেন না তো? কিন্তু তখন আর অন্য কিছু চিন্তার সময় নেই। কিছুটা দ্রুত হাঁটতে গিয়েও ব্যর্থ হলেন। অমসৃণ মেঝেতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছেন অনেকবার। এর মধ্যে আবার নতুন বিপদ দেখা দিয়েছে। দেয়াল একটানা নয়, মাঝে মাঝে ফাঁকা। নতুন গলি বের হয়েছে সেখান থেকে। এমন যে কতটা পার হয়ে এলেন সেই হিসাবটাও শেষ পর্যন্ত রাখতে পারলেন না। তার উপর আবার চোরা ফাঁদে পা গলে যাবার সম্ভাবনাও আছে। তাই প্রতি পদেই জুতো দিয়ে পরখ করে নিতে হচ্ছে আলগা পাথরের ফাঁদ পাতা বা মেঝে ফাঁপা কিনা। নিঝুম নিস্তব্ধ মৃত্যুপুরীতে এভাবে ঘণ্টাখানেকের মতো পথ চললেন কাউন্ট। কিন্তু এই গলিপথের যেন কোনো শেষ নেই। কিন্তু শরীর আর সইতে পারছে না। যতটুকু চলেছেন এতক্ষণ তা বুঝি শুধু মনের জোরে। সকালেও তেমন কিছু খাননি। ক্ষুধা আর পিপাসা সমানে পেয়ে বসেছে তাকে। অবসন্ন হয়ে পড়ছে সমস্ত দেহ। হঠাৎ করে সিঁড়ির ধাপ পায়ে ঠেকতে মনে মনে চমকে উঠলেন কাউন্ট। এই সিঁড়ি তাকে কোথায় নিয়ে যাবে? শেষ পর্যন্ত বের হতে পারবেন কি? কিন্তু অজানা অন্ধকারে পা দিয়ে ভেবে আর কি হবে? 1, 2 করে গুনতে গুনতে নামতে থাকলেন সিঁড়ির ধাপ ধরে।
৭৭ পর্যন্ত গুনলেন, শেষ হল সিঁড়ি, আবার গলি বাঁ দিকে। আবার প্রায় ঘণ্টাখানেক ঘুরলেন পাতালপুরীর অলিগলির আঁকে বাঁকে। কিন্তু ততক্ষণে একদম কাহিল হয়ে পড়েছেন কাউন্ট। পা আর চলে না, মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে হচ্ছে। আর ঠিক তখনই সামনে একটা আলো দেখা দিল। নিরাশার আঁধারে আশার আলো, ক্ষীণ আভা। কয়েকশো গজ দূরের গলির প্রান্ত থেকে কে যেন আলোর ইশারায় কাছে ডাকছে তাকে। ঠিক প্লেটোতে পথ হারানোর পর যেমন কেউ তাকে আলো ধরে পথ দেখিয়েছিল। এ কি তবে লাস্টিলা? গলিপথের গোলক ধাঁধার আবর্ত থেকে প্রাণে বাঁচাতে আবার এসেছে আলো হাতে। অসাড় পা দুটো টেনে নতুন আশায় আবার সোজা হয়ে দাঁড়াতে চাইলেন কাউন্ট, কিন্তু পারলেন না। টলতে টলতে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত কাউন্ট এগোলেন কোনো মতে। লক্ষ্য আলোটা। গলির শেষ প্রান্তে গোলাকার একটি কক্ষ, সেখানেই জ্বলছে আলো। ভূগর্ভস্থ গোলাকার কক্ষটির ছাদ প্রায় 12 ফুট উঁচু, ব্যাসও 12 ফুটই হবে। কক্ষটি মোটামুটি পরিপাটি, কারুকাজ করা সিলিং, ঠিক মাঝখানে কাচের ফানুস, সেখানেই জ্বলছে আলোটা। ঘরটিতে ঢোকার দরজার ঠিক উল্টো দিকের দেয়ালে আছে আরেকটি দরজা। দরজার পাল্লায় লোহার চাকতি, অর্থাৎ চাকতির ওদিকে তালা। পাল্লা ধরে টানলেন কাউন্ট, কিন্তু একটুও কাঁপল না পাল্লা দুটো। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একটা চারপায়া, ওক কাঠ দিয়ে তৈরি তাকে আছে বিছানার চাদর, একটা টুল, বল্টু দিয়ে দেয়ালে আটকানো একটা টেবিল। টেবিলে আছে কয়েকটা বাসন, জল ভর্তি একটা জগ, একটা প্লেটে এক টুকরো ঠান্ডা মাংস ও মোটা একটা রুটি। পাতাল ঘরে আগত অতিথি আপ্যায়নের জন্যই যেন এত আয়োজন। কাসেলগড়ে কাউন্ট অতিথি না কয়েদি? গড়ের অভ্যন্তরে কারারুদ্ধ কয়েদি রূপেই কি তাকে অভ্যর্থনা করা হচ্ছে ঠান্ডা রুটি মাংস দিয়ে? কিন্তু ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত কাউন্টের অত কথা ভাববার সময় নেই। মুহূর্তের মধ্যেই সব খাবার চালান করে দিলেন পেটে। তৃষ্ণা মেটালেন গলায় জগ ভর্তি পানি ঢেলে। তারপর শটান বিছানায়। কিছুক্ষণের জন্য হলেও ঘুমোতে হবে। তার আগে একবার অবস্থাটা ভেবে নিতে চাইলেন কাউন্ট, কিন্তু কি যে গোলমাল হচ্ছে বুঝতে পারলেন না তিনি। চিন্তাগুলো সব যেন এলোমেলো হয়ে ছুটাছুটি করছে, কিছুতেই সংযত করতে পারছেন না। জিরোবেন না এরাতেই কার্পেথিয়ান দুর্গের রহস্য উদ্ঘাটন করবেন, কিছুই ঠিক করতে পারলেন না। তারপর হঠাৎ করেই নিজে চেঁচিয়ে উঠলেন, আর 1 সেকেন্ডও দেরি না, আজ রাতেই পৌঁছতে হবে ডঞ্জনে। হঠাৎ করে নিভে গেল কড়িকাঠে ঝোলানো কাচের ফানুসের আলোটা। মুহূর্তের মধ্যে অন্ধকার এসে ঝাঁপিয়ে পড়ল ঘরটায়। অবসন্ন দেহটাকে ঝাঁকি দিয়ে উঠতে চাইলেন কাউন্ট, কিন্তু পারলেন না। নিজের অবস্থা ভাবতে চাইলেন, কিন্তু কোনো খেই পেলেন না। ঘুমে জড়িয়ে এলো চোখের পাতাগুলো। ঘুমের প্রশান্ত অন্ধকার রাজ্যে তলিয়ে গেলেন কাউন্ট। এই বুঝি চেতনার অবলুপ্তি, কোনো কিছুর প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়া। ঘুম যখন ভাঙল তখন ঘরে আবার জ্বলছে আলোটা। কতক্ষণ ঘুমিয়েছেন অনুমান করতে পারলেন না কাউন্ট। চোখ মেলে তাকালেন এদিক ওদিক। সামনের দরজাটা এখনো খোলা, পেছনের দরজাটা বন্ধ। ঘরে কেউ এসেছিল। রাতের এঁটো নিয়ে আবার খাবার ও জলভর্তি জগ রেখে গেছে। কে এসেছিল? ব্যারন রুডলফ কি টের পেয়েছেন দুর্গে তার পুরনো শত্রুর হানা দেবার কথা? ব্যারন কি তাকে নিয়ে খেলছেন? খাঁচায় আটক ইঁদুরের মতো সারা রাত ছোটাছুটি করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন? কাউন্ট কি তাহলে এখন ব্যারনের করুণার উপর নির্ভর করছেন? ব্যারনের পক্ষে সেটা সম্ভব নয়। ইচ্ছা করলে এখনও পালাতে পারেন কাউন্ট, সে শক্তি ও সাহস তার আছে। কিন্তু লাস্টিলাকে না নিয়ে কেমন করে ফিরে যাবেন তিনি? তবে কথা হল, একলা কি পারবেন লাস্টিলাকে ব্যারনের হাত থেকে উদ্ধার করতে? সুতরাং পুলিশ নিয়ে আসাই ভালো। বাইরের দেয়ালের কাছে পৌঁছতে পারলেই হবে। গেট বদ্ধ থাকলেও তোয়াক্কা নেই, টপকে দেয়াল পেরিয়ে যাবেন কাউন্ট। তাই আর মুহূর্তমাত্র দেরি না করে খোলা দরজার দিকে পা বাড়ালেন। কিন্তু একটা খসখসে শব্দ থামিয়ে দিল কাউন্টকে। শব্দটা এসেছে বন্ধ দরজার উপাস থেকে।
কে যেন হাঁটছে নরম পা ফেলে। বন্ধ দরজায় লাফিয়ে পড়ে কান রাখলেন কপাটের গায়ে। আবার শব্দ শুনতে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষায় রইলেন কাউন্ট। কারা যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে, সিঁড়ির এক একটা ধাপে কাদের যেন সাবধানে পা ফেলার শব্দ। দরজার পেছনেই তাহলে সিঁড়ি। এই সিঁড়ি হয়তো উঠে এসেছে অন্দরের উঠোন থেকে। মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেলেন কাউন্ট। হাতের মুঠোয় শক্ত করে ধরলেন ছুরিটা। সহজে কাউকে রেহাই পেতে দেবেন না তিনি। যেই আসুক ছুরি ঠেকিয়ে ছিনিয়ে নেবেন চাবি, চলে যাবেন ডঞ্জনে। স্বয়ং ব্যারন আসলে তো কোনো কথাই নেই। মুহূর্ত মাত্র দেরি না করে ছুরিটা চালিয়ে দেবেন ওর হৃৎপিণ্ডে। কিন্তু কাউন্টের নিজের হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হবার উপক্রম। পায়ের শব্দ থেমে গেল ঠিক দরজার পেছনে। আর সঙ্গে সঙ্গেই সেই সুরেলা কণ্ঠ, বাতাসে মিষ্টি সুর ছড়িয়ে সেই গান, কিং ম্যাথিয়াসে বসে তন্দ্রার ঘোরে শুনেছিলেন যে গান, চলো যাই হাজারো ফুলের কাননে। লাস্টিলা গাইছে। সুরের মায়ায় যেন মূর্ত হয়ে উঠল লাস্টিলা কাউন্টের চোখের সামনে। এখন তো কোনো তন্দ্রা নেই তার। ওই তো গাইছে লাস্টিলা, গানের সুরে ডাকছে তাকে। কিন্তু কাছে যাবেন কি করে? লাস্টিলার নাম ধরে বন্ধ দরজায় প্রাণপণে চাপড়াতে থাকলেন কাউন্ট। কিন্তু সকলই বৃথা, কোনো কাজ হল না। বন্ধ দরজা শুধু মাথা কোটার সাক্ষী হয়েই রইল। আর ওদিকে ক্রমেই মিলিয়ে যেতে থাকল গানের সুর, আস্তে আস্তে অনেক দূরে। প্রচণ্ড আক্রোশে দরজার কপাট খামচে ধরে আলগা করে ফেলতে চাইলেন কাউন্ট, আর শুধু আর্তস্বরে ডাকলেন লাস্টিলাকে। কিন্তু সবই বৃথা। লাস্টিলা কাউন্টের ডাকে থামল না। থেমে গেল সেই ডাক দিয়ে যাওয়া গান। তবে কি পাগল হয়ে গেছে লাস্টিলা? হঠাৎ করেই সন্দেহটা উঁকি দিল কাউন্টের মনে। অদ্ভুত প্রকৃতির ব্যারনের এই বিশাল দুর্গে বন্দিনী স্টিলা নিশ্চয়ই বদ্ধ পাগল হয়ে গেছে। তাই বুঝি প্রাসাদের অলিন্দে অলিন্দে ঘুরে বেড়ায় লাস্টিলা আপন মনে ওই গান গেয়ে গেয়ে। আর এক মুহূর্ত নয়, প্রচণ্ড বেগে উঠে দাঁড়ালেন কাউন্ট। তার মাথার কোষগুলো যেন হঠাৎ ভীষণ দাপাদাপি শুরু করেছে। পাগল হবার আগেই এই কারাগার থেকে বের হতে হবে তাকে। কিন্তু বের হতে গিয়ে ভীষণ রকম চমকে গেলেন তিনি। খোলা দরজাটা কখন যেন বন্ধ হয়ে গেছে। পাতাল কক্ষে বন্দি কাউন্ট হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন বন্ধ দরজার সামনে। আটক অবস্থা থেকে আর বুঝি মুক্তির কোনো উপায় নেই। কোনো চিন্তাই মাথায় ঢুকছে না। থেকে থেকে শুধু লাস্টিলার গান নাড়া দিচ্ছে তাকে। একদম কাছে থেকে লাস্টিলা গেয়েছে সে গান। আর কোনো ভুল নেই। লাস্টিলা আছে এই দুর্গেই, বন্দিনী, পাগল হয়ে গেছে। কাছে এসেও কোনো সাড়া দিল না কাউন্টের ডাকে। চিকিৎসা করালে পাগলও সুস্থ হতে পারে। এই কয়েদখানা থেকে লাস্টিলাকে বের করে ক্রাজোয়া প্রাসাদে নিয়ে যেতে পারলে চিকিৎসার চমৎকার ব্যবস্থা করা যাবে। আবার ভালো হয়ে যাবে লাস্টিলা। কিন্তু সেটা কোনো সমস্যা নয়। এখন সমস্যা হচ্ছে পাতাল ঘরের কয়েদ থেকে বের হওয়া। কিন্তু উপায় তো কিছুই দেখছেন না। অবস্থাটা ভাবতে গিয়েই উত্তেজিত হয়ে উঠলেন কাউন্ট। অবশ্য পরক্ষণেই নিজেকে আবার সংযত করে নিলেন। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেখতে হবে সমস্যাটা। আসল কথা হচ্ছে এখান থেকে বের হবার উপায় খুঁজে পাওয়া। মনে পড়ল তার, পেট পুরে খেয়ে বেঘরে ঘুমিয়েছেন তিনি। কোনো হুঁশ ছিল না তার। কতক্ষণ ঘুমিয়েছেন বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না এখন রাত না দিন। পানিতে কি তাহলে ঘুমের ওষুধ মেশানো ছিল? ব্যারন কি তাহলে ঘুমের ওষুধ খাইয়ে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে তাকে? তাই তো ঘুম ঘুম ক্লান্তি আর অবসাদ সারা দেহে। কিন্তু টেবিলে ওই যে খাবার, পানি, না না, ওসবের আর ধারে কাছেও যাবেন না তিনি। চুপচাপ শুয়ে থাকবেন। পেটে কিছু না পড়লেই চোখ থেকে ঘুম চলে যাবে। শুয়ে শুয়ে অপেক্ষা করবেন। ঘরে যখন কেউ ঢুকবে কষে দেবেন আচ্ছা মার। ঘড়িটাও বন্ধ হয়ে গেছে, চাবি দেয়া হয়নি। কটা যে বাজে বোঝা যাচ্ছে না। রাত না দিন তাও আন্দাজ করতে পারলেন না। অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে রইলেন কাউন্ট। কান খাড়া রাখলেন যদি কারো পায়ের আওয়াজ শোনা যায়।
কিন্তু অন্য একটা শব্দ কানে এলো কাউন্টের। শব্দটা আসছে ডান দিকের থামের আড়াল থেকে। পা টিপে টিপে গেলেন সেখানে। বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে। শব্দটা তাহলে বাতাসেরই। একটা সরু সুরঙ্গ পথে বাইরের তাজা বাতাস আসছে পাতাল কক্ষে। 2 থামের আড়ালে অন্ধকারে ঢাকা সুরঙ্গটা। বাতাস চলাচলের ঘুলঘুলি। সেই সরু পথেই পা দিলেন কাউন্ট। অনেক কষ্টে পৌঁছলেন সুরঙ্গের শেষ প্রান্তে। সেখানে 5-6 গজ চওড়া একটা চাতালের মতো জায়গা, যা প্রায় 100 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ঠিক পাতকুয়ার মতো। পাতাল ঘরে বাতাস আসার জন্যই এই ব্যবস্থা। ওপর দিকে তাকালেন কাউন্ট। আকাশে এখনো দিনের আলো। সূর্যের ম্লান আলো বাঁকা হয়ে পড়ছে পাতকুয়ার গায়ে। সূর্য তবে নেমে গেছে পশ্চিমে। বেলা আনুমানিক 5টা, আর তার অর্থ হল তিনি প্রায় 40 ঘন্টা একটানা ঘুমিয়েছেন। বার্স্ট গ্রাম থেকে 11ই জুন বের হয়েছিলেন। সেই হিসেব মতে আজ তাহলে 13ই জুন। এভাবে আটক আর কতদিন থাকতে হবে কে জানে। পাতকুয়ার পাঁচিলটার দিকে তাকিয়ে ভীষণ রকম দমে গেলেন কাউন্ট। এই পাঁচিল বেয়ে ওপরে উঠে যাওয়া অসম্ভব ব্যাপার। টিকটিকি হলে অবশ্য ভিন্ন কথা, কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। মুক্তির একটা পথ পেয়ে যাবেন আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়েই আবার সেই পাতাল ঘরে ফিরে এলেন তিনি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা কার্পেথিয়ান কাসল, আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।